111 সরকার আমরা দেখলাম যে তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ছিলেন। সেই একটি পদ অর্থাৎ সরকার প্রধানের পদ থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি দায়িত্ব ছেড়ে দেন এবং আপনার ফখরুদ্দিন সাহেব তাকে আপনার এই দায়িত্ব প্রদান করা হয়। আলটিমেটলি এই যে রেফারেন্সটা সেটা কিন্তু ভবিষ্যতে অ্যানালিস্টরা ব্যবহার করবে। আর ডি জুরো সেন্সে আপনার একটা বিপ্লবের যে লেজিটিমেসি সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যায় এর মধ্য দিয়ে। মানে খুব সহজ সরল ভাবে সাদামাটা ভাবে দেখবার সুযোগ কিন্তু নেই। এই বিপ্লবের অগ্রসৈনিকেরাই আপনার অবস্থান নিয়েছিলেন, কারণ এছাড়া কোনো গত্যন্তর ছিল না। তারা যদি তাদের সঠিক পরিচয় ব্যবহার করতে যেতেন ডেফিনেটলি ছাত্রলীগ তো তাদের স্পেয়ার করতো, মেরে ফেলত। দেখুন আপনার 111 যখন ঘটে তার বছরখানেক আগে হ্যারি কে থমাস, হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর অফ আমেরিকা টু বাংলাদেশ, তিনি একটা সতর্কবাণী উচ্চারণ করেছিলেন যে আমাদের রাজনীতিবিদরা যদি ঘুম থেকে জেগে না ওঠেন তাহলে আপনার ভয়ঙ্কর একটা কিছু ঘটবে সামনে বাংলাদেশে। এখন কে কার কথা শুনে কনভিনিয়েন্টলি বিষয়টাকে হালকা হয়ে নেওয়া হয়েছে এবং পরে যখন ঘটনাটি ঘটে গেল এমন একটি অজুহাত বা কারণ দেখিয়ে আপনার লেক ক্যাসল নামে আপনার গুলশানে লেকের পাশে হোটেল আছে। তো সেখানে আপনার ওই জাতিসংঘের দুইজন কর্মকর্তা, তো মনে পড়ে একজন নেপালি নাগরিক আর একজন বেলজিয়াম, তারা একটা স্যুট ভাড়া করে আপনার সেখানে অফিস খুলেছিলেন, মানে রেসিডেন্সিয়াল কাম অফিস, রেসিডেন্স কাম অফিস এই ধরনের। এবং সেখানে আপনার তারা ঘোষণা দিলেন যে তারা এটা গুটিয়ে চলে যাবে। এখন দুইজন ব্যক্তি যারা এক ধরনের প্রতিনিধিত্ব করছেন কিন্তু ভিন্ন মিশনে এসছেন, তারা অফিস গুটিয়ে চলে যাচ্ছেন। এইটাকে উপস্থাপন করা হলো যে জাতিসংঘ বাংলাদেশ থেকে উইথড্র করে চলে যাচ্ছে। খুব স্কিলফুলি এই গিমিকটা ব্যবহার করে জাল মঈনুদ্দিন আপনার এই কুদিতা এক অর্থে আমি বলবো, আমাদের শ্রদ্ধেয় লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম স্যার তখন মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট ছিলেন। আমাদের যারা গিয়ে সেখানে হাজির হয়েছিলেন যতদূর মনে পড়ে ওয়ান স্টার জেনারেল জেনারেল বারি তিনি গিয়েছিলেন বঙ্গভবনে, এবং আমাদের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ স্যার, আমাদের জ্যেষ্ঠ কলিগ, তিনি প্রথমে অনিচ্ছুক ছিলেন, কিন্তু তারপরেও তাকে ইন এ ওয়ে আন্ডার ডিউরেস আপনার কবুল করতে হয়েছে এবং তার ফলেই 111 সরকার আমরা দেখলাম যে তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ছিলেন। সেই একটি পদ অর্থাৎ সরকার প্রধানের পদ থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি দায়িত্ব ছেড়ে দেন এবং আপনার ফখরুদ্দিন সাহেব তাকে আপনার এই দায়িত্ব প্রদান করা হয়। এই যে একটা এক ধরনের গিমিকের মাধ্যমে খুব কায়দা করে এই যে স্টেজ করা হলো কাইন্ড অফ কুদিতা, সেটি সফল হয়েছে এবং আপনার এই যে সাফল্য সেটি কিন্তু নৈতিকভাবে বলা যায় না যে জাতিসংঘ অফিসিয়াল অ্যাপ্রুভালের মধ্য দিয়ে বা একটা ম্যান্ডেটের মধ্য দিয়ে এই কাণ্ডটি ঘটেছে। আর এখন যে কথাটি মৌকা সাহেব বলছেন, ইন এ ওয়ে তার ভূমিকা একটা বিশেষ আপনার লেভেলের অধিক, এবং তিনি যেটি বলবার চেষ্টা করছেন সেটি এক ধরনের মোরাল দায় কিন্তু চলে আসে এবং সেটা বর্তমান রেজিমের যারা বিরোধী তারা ডেফিনেটলি স্কিলফুলি ব্যবহার করবেন আপনার প্রয়োজনে। এবং আপনার আলটিমেটলি এই যে রেফারেন্সটা সেটা কিন্তু ভবিষ্যতে অ্যানালিস্টরা ব্যবহার করবে।
আর ডি জুরো সেন্সে আপনার একটা বিপ্লবের যে লেজিটিমেসি সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যায় এর মধ্য দিয়ে। মানে খুব সহজ সরল ভাবে সাদামাটা ভাবে দেখবার সুযোগ কিন্তু নেই। সেই জন্যে পক্ষে বিপক্ষে যে ডিসকোর্স সেগুলো গঠিত হওয়া ভালো এবং আপনার যৌক্তিক একটা আপনার ডিবেট হতে পারে এই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ। আমি আরেকটা, আমরা এই যে নতুন সংগঠন যারা যখন সমন্বয়ক ছিল, এখন তো তারা সমন্বয়ক বলছে যে সমন্বয়ক বলে কিছু নেই, তো তাদেরকেই তো আমরা জানতাম যে তারা হিজবুত তাহরির, অনেকে আমরা এভাবেই শুনেছি 7ই আগস্টের মানে 5ই আগস্টের পরে। দেখুন, প্রচারণা তো নানান রকমের হচ্ছে, ক্যামোফ্লাজ এটা একটা বিষয়, তারপরে ইমপারসোনেশন, যেমন ছাত্রলীগের সংগঠনে নানান পদবি নিয়ে এই বিপ্লবের অগ্রসৈনিকেরাই আপনার অবস্থান নিয়েছিলেন, কারণ এছাড়া কোনো গত্যন্তর ছিল না। তারা যদি তাদের সঠিক পরিচয় ব্যবহার করতে যেতেন, ডেফিনেটলি ছাত্রলীগ তো তাদের স্পেয়ার করতো, মেরে ফেলত। তো ফলে অনেক সময় এই ধরনের ক্যামোফ্লাজের প্রয়োজন পড়ে। রণনীতি এবং রণকৌশল বলে একটা বিষয় আছে, আমার স্যার উইল বিয়ার মি আউট। মানে যুদ্ধ এবং ভালোবাসার ক্ষেত্রে আপনার যে কোনো পথ আপনি অবলম্বন করতে পারবেন নৈতিকভাবে, সেটাকে আপনার কেউ দোষের বলে মনে করেন।